আজ ফুফুর বজ্জাত ছেলে ইসমাম ভাইয়ের হাতে নির্ঘাত চড় থাপ্পড় খাবে, অথবা লোকটা গতবারের মতো তুলে আছাড়ও দিতে পারে। এমন সব উদ্ভট চিন্তা ভাবনার দরুন আজরার গলা শুকিয়ে আসতে লাগলো। চোখ বড় বড় করে ঠোক গিলল। ইসমাম এখনো চোখে মুখে ঘন বরসার আধার নামিয়ে রেখেছে। এমন একটা ভাব যেন আজরা মস্ত বড় অপরাধী, আমি পাপী, তিনি জমিদার, এমন হাব ভাব। আজরা মনে মনে বলল, আল্লাহ, এই লোকটা আবার আম্মুকে নালিশ দেবে না তো? ফুপির ছেলেকে আমি দেখে নিব। ইসমাম এক পা দু পা করে এগিয়ে আসতে লাগলো। সমস্ত দূরত্ব মুহূর্তের মাঝেই বিলীন হলো। সে আরেকটু কাছে এলে আজরার হৃৎপিণ্ড গলা দিয়ে বেরিয়ে আসবে আতঙ্কে। আজরার হৃৎপিণ্ডের গতি যেন অসুরের সাথী হলো। তাকে আপাতমস্তক চমকে দিয়ে ইসমাম বলল, কে তুমি? বিস্ময়ে আজরার উষ্ঠধর ফাঁকা হলো। চোখ বড় বড় করে জানতে চাইল, কে আমি? আপনি আমাকে চেনেন না ইসমাম ভাই? না। বর্তমানে সকালে আজরা কলেজে যাবার উদ্দেশ্য করে বেরিয়ে গেল। রাস্তা দিয়ে মনে সুখে গান গাইতে গাইতে যাওয়ার সময় একবার ফুপির বাসার সামনে থাকা জারুল ফুলগুলোকে প্রসন্ন চিত্রে দেখে গেল। যাবার আগে নির্বাচনও করে গেল কোন কোন ডাল থেকে ফুলগুলো ছিঁড়তে হবে। হেলে দুলে ক্লাসে এলো সে। ক্লাসে সবার জন্য আসন বরাদ্দ থাকে। সেও নিজের বরাদ্দকৃত আসনে এসে বসলো। অতি সত্বর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ঝড় আসতে চলেছে। পরীক্ষা মানেই একগাদা উটকো ঝামেলা, তাই সবার নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। আজরাবাদে সকলের মনোযোগ শিক্ষা সংক্রান্ত কাজে। তার বান্ধবীর জুথিকে মাথা নিচু করে কিছু লিখতে দেখা গেল। আজরা তার মাথায় একটা চাটি মেরে বলল, কিরে দোস্ত, কি লিখছিস? উফ, আমি যে গত 2 দিন ছিলাম না, সেই জন্য কিছু জিনিস বাদ পড়েছে, সেগুলোই লিখছি। বিরক্ত করবি না তো? কি ব্যাপার, আজকাল আমার ভাইকে ভুলে অন্য কাউকে পেয়েছিস নাকি? তুই তো আমার বাসায় গেলেই পারতি, হাতে কলমে বুঝিয়ে দিতাম, লিখেও দিতাম, ভাইকেও দেখে নিতে পারতি। জুথি কিছুটা লজ্জা পাবার নাটক করে দুহাতে তর্জনী এক করে বলল, তোর ভাইয়ের কি আর আমার দিকে তাকানোর সময় আছে রে? হ্যাঁ, তোর ভাইয়ের সুন্দরী প্রেমিকা আছে। কি সুন্দর ক্যাম্পাসে পাশাপাশি হেঁটে বেড়াতো দুজনে, রঙিন দৃশ্য আর কালো দর্শক। আমার ভাইয়ের তোর দিকে তাকানোর সময় নেই নাকি? তুই আমার ভাইকে দেখলে লজ্জায় লজ্জাপতি লতা হয়ে যাস, সেটা আমার ভালো করেই জানা আছে ঝন্টু ময়না। আর তুই দেখি রীতিমতো আমার ভাইয়ের পেছনে গোয়েন্দাগিরি করে বেড়াচ্ছিস। বাদ দে এখন, তোর ভাইয়ের প্রসঙ্গ তুলে আমার পড়ায় ডিস্টার্ব করিস না। তোর ভাইয়ের চোখে ভালো মানুষই ছানি পড়েছে দেখলাম। আহারে, ছানি পড়েছে ভাইয়ের চোখে আর কুলু পেটেছ তোমার মুখে। মনে মনে আমার ভাইকে পছন্দ করো, আর এখন ভালো কথা তুললে ডিস্টার্ব হয়ে গেল। কি দিনকাল পড়লো রে। নেহাত তোকে আমার অনেক পছন্দ, তাই ভাবি বানাবো ভাবছি, কিন্তু না, তোকে এখন বাদই দিতে হবে দেখছি। তা বাদ দিয়ে দে না, কে না করেছে? এমনিতেও আমি তোর ভাবি হতে চাই না, তোর মতো ভালো ননদি হবে না। এতদিন তুই ছিলি না, তোকে অনেক মনে করেছি। এতদিন কোথায়, 2 দিন তো হলো। প্রচন্ড জ্বর ছিল, মেবি সিজনাল ফ্লু। বাসায় সবারই হয়েছে, সবার শেষে আমার হয়েছিল। তা এখন কি তুই পুরোপুরি ঠিক হয়েছিস? এখনো তো নাক টানছিস দেখা যায়। আমার থেকে দূরে যা, রোগ জীবাণু কারখানা। তুই না আমায় মনে করেছিলি রংবাজ মহিলা কোথাকার? তবে সত্যি অসুখ পুরোপুরি ঠিক হয়নি, তাই তো মাস্ক পরে আছি। আয়, তোকে একটা চুমু দিই। আজরা দে দে, নে আমার গাল। এরকম একটু জ্বর হলে অবশ্য আমার ভালোই হতো। 2-3 দিন বিছানায় পড়ে থেকে পড়ায় ফাঁকি দেওয়া যেত, আরাম করা যেত, নাক ডেকে ঘুমানো আর গরম খিচুড়ি খাওয়া যেত। অসুস্থ হতে কার ভালো লাগে? তুই আমার দেখা বড়ই আজব প্রাণী রে আজরা। আমি আসলে অনেক আজব প্রাণী রে। শোন ঝন্টু, আজকে তোকে একটা দারুণ জিনিস দেখাবো। কি দেখাবি রে? অনেকগুলো জারুল ফুল। আজারুল ফুল? ওগুলো আবার কি? কেমন দরকারি? আমি তো এমন কোনো ফুলের নাম জীবনেও শুনিনি। আহ, অকর্মা ঢেকি, তোকে শুনতে হবে না, তুই শুধু দেখবি। দুপুর প্রায় 2:30 বাজে। প্রচন্ড রোদে পিচ ঢালার রাস্তা চিকচিক করে আখিতে জ্বালা করছে। প্রচন্ড দহনে চারিদিকে খা খা করছে। অক্টোবর মাস হলেও বাহিরে সূর্যের প্রখর তাপ।
আজরা তার ফুপুর বাড়ির গেটের সামনে এলো। এর আগেও সে অনেক ফুল নিয়েছে এখান থেকে, এমনকি তার ফুপা নিজে শখ করে গাছ থেকে তাকে ফুল ছিঁড়ে দিয়েছে। আজরা উঁচু হয়ে কয়েকটা ডাল থেকে ফুল ছিঁড়ল, কিন্তু লাল রঙের ফুলটা সে কিছুতেই নিতে পারছে না। উঁচু হয়ে নেওয়ার সময় হঠাৎ একটা চিৎকার ভেসে এলো। জ্যোতির ষষ্ঠ ইন্দ্রিয় তাকে আসন্ন বিপদের সংকেত দিল। তা বুঝতে পেরে আশেপাশে তাকিয়ে একটা দৌড় দিল। আজরা চিৎকার করে বলল, অসভ্য, তুই আমাকে ফেলে পালিয়ে গেলি? তোকে তো আমি পরে দেখে নেব। এটা আমার ফুপার বাড়ি, কিছুই হবে না। আজরার সামনে তাকাতেই দেখলো একটা লম্বা ছেলে এদিকে এগিয়ে আসছে। তার মুখে অনেক রোদ পড়ছে, যার কারণে আজরা ভালো করে দেখতে পারছে না চেহারাটা। চোখ পিটপিট করে যতটুকু দেখলো আর কি। আজরার প্রথমে চিনতে কিছুটা অসুবিধা হলো, এটা কে। তারপরে মনে পড়লো, আরে এটা তো তার ফুফুর ছোট ছেলে। আরে এটা তো ইসমাম ভাই, ফুপির জাদ্রেল ছেলেটা না? এমন ভাব করে আসছে যেন সবাই ওনার রাগকে ভয় পায়। তিরিক্ষি মেজাজ ওনার, সবসময় এমনভাবে চলাচল করতো যেন সৌদির বাদশাহ। তবে চেহারা মুহাম্মদ বিন সালমানের মতো হলে কি হবে, আচরণ তো কিম জং উনের মতো। ইস, আমি তো এই লোকের সামনে একদমই পড়তে চাইনি। আজরার আজও স্পষ্ট মনে আছে ক্লাস 6-এ থাকতে কি হয়েছিল। আজরা অতীতের ঘটনায় ডুব দিল। আজরা তার ফুপুর বাসায় বেড়াতে গিয়েছিল। তখন সে ক্লাস 6-এ পড়ে, আদুরে বাচ্চা। হঠাৎই কৌতূহল বশত সে ইসমামের রুমে গিয়েছিল। সবার রুম কেমন তা দেখা হলেও ইসমামের রুম কেমন তা দেখা হয়নি। তাই আজরা অনেক হাসি খুশি আর মিশুক প্রকৃতির মেয়ে হওয়ার কারণে সবার সাথে তার কথা বলতে ভালো লাগে, বিশেষ করে যারা কম কথা বলে তাদের সাথে আরো বেশি। সেই সুবাদে আজরা ইসমামের সাথে ভাব জমানোর ইচ্ছা ছিল প্রবল। আজরা রুমে প্রবেশ করলো। ইসমামের রুমটা কেমন যেন ঠান্ডা, গা শিউরে ওঠার মতো। টেবিলের উপর একটাই বই দেখলো। সেটা হাতে নিয়ে দেখলো সেখানে লেখা অটিজম কি, তার প্রতিকার। আজরা চমকে গেল, চোখ বড় বড় করে আফসোসের সুরে বলল, আমার ধারণাই তাহলে ঠিক ছিল, ইসমাম ভাইয়া তাহলে অটিজম রোগে আক্রান্ত। এই জন্যই সবার থেকে দূরে দূরে থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি কথা বললে উত্তরও দেয় না, নিজের মতোই থাকে। ভাইয়া কাউকে নিজের জিনিস ধরতেও পর্যন্ত দেয় না। আহারে বেচারা, আমরা এতদিন কত ভুল বুঝতাম, আর উনি কিনা এত বড় একটা রোগ নিয়ে সাধারণ মানুষের মাঝে ঘুরে বেড়াচ্ছেন। ওনার জন্য বড্ড মায়া হচ্ছে। আল্লাহর দুনিয়াতে মানুষের কত রোগ। হঠাৎই ক্যাচ করে দরজা খোলার আওয়াজ হলো, অতঃপর ধীর কণ্ঠস্বরের শব্দ, এই তুই আমার রুমে কি করছিস? বেরিয়ে যা এখনই। আহারে ভাইয়া, রাগ করছেন কেন? আমি বুঝতে পেরেছি আপনি এই জটিল রোগে আক্রান্ত, কিন্তু আপনি কাউকে বলতে চান না। কোনো সমস্যা নেই, আমি তো আপনার নিজের মানুষ। ছোট বোন না, দেখুন এই মুখের দুয়ারে খিল দিলাম। আজরা কি বলছে তার আগামাথা কিছুই বুঝলো না। ইসমাম আর আজরাও নিজের মতো বলেই যাচ্ছে। ইসমামের ভীষণ মেজাজ গরম হলো। একে তো বিনা অনুমতিতে তার রুমে প্রবেশ করে তার জিনিসে হাত দিয়েছে, দ্বিতীয়ত তাকে উল্টাপাল্টা কিসব বলছে। ইসমাম দাঁতে দাঁত চেপে বলল, তুই কি যাবি? কথার কোনো উত্তর না পেয়ে ইসমাম আজরাকে কোলে তুলে নিল। স্বাস্থ্যবতী আজরাকে কোলে তোলার পরপরই কোমরে যেন ঝাঁকি দিয়ে উঠল, সাথে মনে হলো একটা ভারী পাথর সে উঠিয়েছে। আরে কি 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 করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? ইসমাম আজরাকে রুমের বাহিরে এনে ঠাস করে জমিনে ফেলে দিল। আজরা কোমরে প্রচন্ড ব্যথা পেল, সাথে কনুই ছুলে গেল। সেটা দেখে ইসমামের বিন্দু মাত্র মায়া হলো না, উল্টো মুখের উপর সশব্দে দরজা আটকে দিল। আজরা চোখ দিয়ে পানি ঝরে গেল। তারপর কথাটা কিভাবে যেন হাওয়ায় উড়ে তার ফুপা ফুপুর কানে গেল। ইসমামের বাবা সালমান সাহেব ছেলেকে জরুরি তলব করলেন। জলদ গম্ভীর স্বরে বললেন, কি ব্যাপার? তোমাকে কি আমরা এসব শিক্ষা দিয়েছি যে বাড়িতে মেহমান এলে তুমি তার সাথে এমন ব্যবহার করবে? অতটুকু একটা বাচ্চা মেয়েকে ওভাবে কেউ ফেলে? ওর যদি কিছু হয়ে যেত, তোমার ধারণা আছে কতটা আঘাত পেয়েছে? কিন্তু ও তো সোজা হয়ে দাঁড়িয়ে আছে বাবা। আবার কথা বলছে, দেখছো ইরা? থাক না ভাইজান, ও তো ছোট মানুষ, ভুল করেছে, কিছু হবে না। তুমি ক্ষমা চাও আজরার কাছে, জলদি ইসমাম।
ইসমাম রক্তচক্ষু নিক্ষেপ করে আজরার পানে চাইল। আজরা আগাদের কথা মনে পড়তেই নিয়ে গেল, তার মায়ের আড়ালে চলে গেল। ইসমাম ধীর স্বরে বলল, আমার দ্বারা আর এমন হবে না। ইসমাম আর কিছু না বলে সেখান থেকে গটগট পায়ে চলে এলো। তাকে শিক্ষা দিতে পেরে আজরা কিঞ্চিত আনন্দ অনুভব করলো। বিকালে আজরা ছাদে এলে কে যেন তার মুখ চেপে ধরে কোলে করে সিঁড়ির নিচে তমসাচ্ছন্ন মোটর ঘরের কাছে নিয়ে আসলো। মুখ থেকে হাত সরিয়ে ইসমাম বলল, আমার নামে পরিবারের লোকের কাছে সালিশ বসাচ্ছিলি? সাহস তো কম না, ঠাটিয়ে একটা থাপ্পড় মেরে তোর সামনের দাঁত দুটো ফেলে ফোকলা করে দিব। বেয়াদব মেয়ে। আমি কাউকে বলিনি। আপনি আমাকে আবার বকা দিচ্ছেন কেন? হ্যাঁ, চুপ, একদম চুপ। বাচ্চা মেয়েরা এত অভদ্র হয় প্রথম দেখলাম। আবার মুখে মুখে তর্ক। হ্যাঁ বলা হচ্ছে? হ্যাঁ, আমি কাউকে কিছুই বলিনি। ইসমাম তার ডান হাতটা মুছড়ে বলল, আরেকবার একটা শব্দ করবি তো তোকে এই পানির ট্যাঙ্কে ভরে ঢাকনাতে তালা লাগিয়ে দিব। সেই ঘটনা আজরা কাউকে বলেনি। তারপর থেকে পণ করেছিল দুনিয়া উল্টে গেলেও এই লোকের সামনে পড়বে না। এই লোক উত্তরে গেলে সে দক্ষিণে যাবে, আকাশে গেলে পাতালে যাবে, দরকার পড়লে সে চাঁদে ভ্রমণ করলে আজরা মঙ্গল গ্রহে চলে যাবে, তাও এই লোকের সামনে আসবে না। ইসমামের শক্ত বুলি আজরার ভাবনায় ছেদ ঘটল। বর্তমানে ইসমামের সামনে এই যে মেয়ে, আমি কিছু বলছি তো, ফুল কেন তোমার হাতে? আজরা খেয়াল করে দেখলো ফুপির ছেলে ইসমাম ভাইকে। সেই সর্বশেষ ক্লাস 6-এ থাকতে দেখেছিল মনে হয়, তাও প্রায় 4 বছর আগে। তারপর আর দেখা হয়নি বললে ভুল হবে। সে কখনোই ইসমামের সামনে পড়েনি, সব সময় তার থেকে দূরে দূরে থেকেছে, এক প্রকার অগ্রাহ্য করেছে। তারপর ইসমাম স্বেচ্ছায় হোস্টেলে চলে এলো। কোনো এক কারণে নিজ থেকে সবার সাথে বিস্তর দূরত্ব সৃষ্টি করলো, যার কারণে ফুপির বাসার যাওয়ার পরও তার সাথে তেমন দেখা সাক্ষাৎ হয়নি। কিন্তু আশ্চর্যজনকভাবে আজরা যেই জায়গাতেই থাকে, অর্থাৎ তার বাসা থেকে হোস্টেল খুব কাছে ইসমামের ভার্সিটি থেকেও। ইসমাম আর আজরার ভাই নাবিল সমবয়সী হওয়া সত্ত্বেও ইসমাম কারোর সাথে কথা বলে না, সবসময় চুপচাপ থাকে, নিজের মতো করেই চলতে পছন্দ করে, যার কারণে আজরার তাকে দেখলে আরো বেশি অসহ্য লাগে। ভাবতে ভাবতে পূর্ণষ্ঠ অন্য জগতে চলে গিয়েছিল আজরা। ইসমামের ধমকে বর্তমানে ফিরল। আজরা অসাবধানতায় মুখ দিয়ে বলেই ফেলল, আরে অসহ্য কর্নেল, হাফ মেন্টাল যে। এই তুমি কি বললে? একটু আগে এটা কি বললে? আজরা কোনো কথা বলছে না। আজরা খেয়াল করে দেখলো ছেলেটার উচ্চতায় আগের থেকেও বেশ কিছুটা লম্বা হয়েছে। এখন আবার স্টাইল করে মুখে চাপ দাঁড়িয়েও রেখেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখের চশমাটা আগের মতোই আছে। এই হাফ মেন্টালটা ছোটবেলা থেকে চশমা পরে, কিন্তু হ্যাঁ, এখন বড় হয়ে চশমা পরাতে সুন্দর লাগছে, অন্তত মানুষ মানুষ লাগছে। ফর্সা মুখটাতে ঘাম মুক্তার দানার মতো চিকচিক করছে। ইসমাম অনবরত আজরাকে চোখ মুখ খিচে শাসিয়ে যাচ্ছে, তবে আজরার সেদিকে কোনো খেয়াল নেই। সে পলায়নের উদ্দেশ্যে সেখান থেকে 1 পা 2 পা করে পেছাতে লাগলো। এদিকে ইসমাম এগিয়ে আসছে। আজরা যেই ভোঁ দৌড় দিতে যাবে অমনি হোঁচট খেয়ে পড়ে যেতে গেল। তবে হ্যাঁ, হোঁচট খেয়ে এসে জমিনে পড়ল না, তার আগেই দেখলো ইসমাম তার কাঁধের ব্যাগটা এমনভাবে ধরে রেখেছে যেন সে না পড়ে। আজরা যেতেও পারছে না। ইসমামের কথার স্বর বদলে গেল। তুই পালিয়ে যাচ্ছিলি কেন? কই, কোথায়? আমি তো পালাচ্ছিলাম না। হ্যাঁ, আমি বাসায় যাচ্ছিলাম। আমি যদি ভুল না করি তুই তো আজরা মেজো মামার মেয়ে, তাই না? তা তোর বাসা এদিকে কবে হলো? আমি তো জানতাম ওটা তোর বাসা। না মানে কলেজে। হ্যাঁ, কলেজের দিকেই যাচ্ছিলাম। এখন তো কলেজ ছুটি হয়েছে, ফুল চুরি করে ধরা পড়েছিস, সে কথা কেন বলছিস না? চোর কিভাবে হলাম ইসমাম ভাই? অন্যের জিনিস তার অনুমতি ছাড়া ধরা মানে চুরি। আগেও চোর ছিলি, এখনো চোরই আছিস। আপনি আমাকে একদম চোর চোর বলবেন না। আমি কবে আপনার কি চুরি করেছি? ওই বইটা ধরেছিলাম বলে এত অহংকার? আপনি একটা অহংকারী। আমি এখন 100 ভাগ নিশ্চিত আপনি একটা হাফ মেন্টাল। কথাগুলো আজরা নিচু স্বরে বলল, কিন্তু ইসমামের কান পর্যন্ত গেল। রাগে আজরার ব্যাগটা শক্ত করে ধরে নিচু স্বরে বলল, আমি অহংকারী আর তুই একটা চোর। মানুষের
জিনিসে না বলে কখনোই হাত দিবি না। এগুলো মানুষের জিনিস কিভাবে হলো ইসমাম ভাই? ফুল গাছগুলো তো ফুপা লাগিয়েছেন, আর আমি তো তার জিনিস নিয়েছি। ফুপা আমাকে বলেছে যখন ইচ্ছে ফুল দিতে পারবো। এই বাড়িতে যতগুলো গাছ লাগানো সেগুলো একটাও তোর ফুপার লাগানো না, সব আমার লাগানো। আমার জিনিসে হাত দিলি কি করে? এ তো চুরির শামিল। লজ্জা লাগে না? অন্যের লাগানো কষ্টের ফসল তুলে নিয়ে যাচ্ছিস। অপমানে আজরার ফর্সা মুখ জুড়ে রক্তিম আভা ছড়িয়ে গেল। ভীষণ রকম রাগ হচ্ছে অপমান বোধের তাড়নায়। চোখে পানি টলমল করছে, উপচে পড়ল যেন। আজরার বাসায় অনেক ফুল গাছ আছে, কিন্তু ওইগুলো নেই। তাই এখান থেকে কিছুটা নিয়ে খোপায় লাগাতে চেয়েছিল। সামান্য ফুলের জন্য এত খারাপ ব্যবহার? আপনার ফুল আমি নিলাম না। এই ধরুন, নিকুচি করলাম আপনার আর আপনার ছাতার ফুলের। আজরা ফুলগুলো ইসমামের দিকে ছুঁড়ে দিয়ে প্রায় দৌড়ে চলে গেল। যাবার আগে কিছুটা ফোপানোর শব্দও পাওয়া গেল। আজরা গোলাপি জারুল ফুলের ডালটা বাঁকিয়ে একটা ফুলের রিং বানিয়ে মাথায় দিয়েছিল। সাদা স্কার্ফের উপর গোলাপি ফুলের কারণে তাকে খুবই মিষ্টি আর আদুরে লাগছিল দেখতে, কিন্তু আজরা সেটাও ফেলে গেল। কি ব্যাপার, পিচ্চিটা কাঁদলো নাকি? তাতে আমার কি? শুধু শুধু আমার ফুল গাছগুলোর যাচ্ছে তাই অবস্থা করে চলে গেল। সবগুলো রঙে তো নিয়েছিল, শুধু লাল রংটা নেয়নি। এটা একটু উঁচুতে ছিল হয়তো, তাই। রাগে ক্ষোভে আর একবারও পিছে তাকায়নি আজরা। তারপর হন হন করে গেট দিয়ে প্রবেশ করে নিজের ঘরে ঢুকে দরজাটা শব্দ করে লাগিয়ে দিল। তার প্রচন্ড চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে। বিছানায় উবু হয়ে বলতে লাগলো, সাহস কত বড় ওই লোকের! সামান্য একটু ফুলই তো, কয়েকটা ফুলের জন্য এত কথা শুনিয়ে দিল। যাব না, ভুলেও ওনাদের বাসায় যাব না, বয়কট করলাম। আজকে থেকেই ওই লোককে বয়কট করলো মহসিনা আজরা জামান। এমনিতেও তো এত বছর বয়কটই করেছি, আজকের সম্পূর্ণরূপে করলাম। এই লোকের চেহারাও আর কোনোদিন দেখতে চাই না। ইসমাম সাদাব ফার্সি, আপনাকে আজকে থেকে পুরো দমে বয়কট করলাম। কর্নেল হাফ মেন্টাল ছিলেন, এটাই থাকবেন। আপনার স্বভাব চরিত্র খুব খারাপ, আপনার কপাল খুব খারাপ হবে। আপনার কপালে নিম পাতার মতো একটা বউ জুটবে, আপনাকে তিতা তিতা করে কচলে কচলে মারবে। অভিশাপ দিলাম, আপনার বউ আপনাকে দিন রাত 24 ঘন্টা চালাবে। বিয়ে করেও বউকে হাতের কাছে পাবেন না, তার পিছু পিছু ঘুরবেন, তবুও পাত্তা দেবে না। আপনার শ্বশুর আপনার কাছে বউ হস্তান্তর করতে চাইবে না। অনেক মজা হবে তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব আর আপনার বউয়ের কানে বিষ ঢেলে দিব। কান পড়া না কি যেন বলে আম্মু, ওইটাই কান পড়া দিয়ে আপনার বউকে আপনার বিরুদ্ধে উস্কে দিব। এই তো 4-5টা বছরের ব্যাপার। কথাগুলো বলে আজরা বিড়বিড় করতে করতে ওয়াশরুমে ঢুকে গেল। গোসল সেরে ডাইনিং টেবিলে যেতেই দেখলো ইসমাম বসে আছে। ইসমামকে দেখে সারা গা জ্বলে উঠল। আজরার মন চাইলো এই লোকটাকে তাড়ি লাগানো জারুল ফুলের ভর্তা খাওয়াতে। কি ব্যাপার, এই ছেলে এখানে কি করছে? অভিযোগ নিয়ে আসেনি তো? তুই যদি আজকে আম্মুর কাছে অভিযোগ দিয়েছিস রে হাফ মেন্টাল, তোকে সত্যি সত্যি আমি সাদা জারুল ফুল দিয়ে কাঁচা মরিচ ভর্তা খাওয়াবো, আর সিজনিং হিসেবে দিব সামনের খালি জায়গার টয়লেটের পাশে জন্মানো বন বিচুটি। কথাগুলি আজরা মনে মনে বলছিল ঠিকই, কিন্তু ইসমাম দেখছে আজরার নাকের পাটা ফুলে উঠেছে আর ক্ষণে ক্ষণে ভ্রু কুঁচকে ফেলছে। আজরা ঘুরে চলে যেতে চাইলে তার মা তাকে ডাকে, যাচ্ছিস? আয়, সবাই খেতে বসেছিস, তুই খাবি না? দেখ, তোর ইসমাম ভাইয়া এসেছে। ভাইয়ার সাথে কথা না বলে কোথায় যাচ্ছিস? ইসমাম ঘুরে আবার একবার আজরার দিকে তাকালো। মেয়েটাকে সেই শেষবার কখন দেখেছিল ইসমামের ভালো মতো মনেও নেই। তখন একটা ছোট মোটা সোটা পিচ্চি ছিল। তার শুধু এতটুকু মনে আছে, শেষবার আজরা তার রুমে ঢুকেছিল বলে বেশ বকাঝকা করেছিল, এমন কি তুলে আছাড়ও দিয়েছিল। তুলে আছাড় দিয়েছিলাম শুধু, এতটুকু মনে আছে। তারপর কি কোথাও দেখেছিলাম? তখন তো ছোট্ট একটা পিচ্চি ছিল। মেয়েটা বড় হয়েছে, কিন্তু আগের মতোই দুষ্টু আছে, চঞ্চল বটে। আজরা কোনো উত্তর দিল না। ইসমামকে দেখে আজরার চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে। একটু আগের অপমানটা কেবলই তো হজম করে উঠল, তার মধ্যে আবার এই লোকের চেহারা একদম সহ্য হচ্ছে না। কিরে ভাইয়াকে সালাম দে, কথা বল।
আজরা ভীষণ রাগ হলো। তার মাটা সামাজিকতা নিয়ে এত বেশি সচেতন কেন? সে কি বিচলিত আজরাকে দেখছে না? ইসমাম এখনো তার দিকেই তাকিয়ে আছে। কিছু একটা বলতে যাবে মুখ ফুটে, অমনি আজরা বলল, তুমি তো জানোই আমার হাত কেটে গিয়েছে, রুমে এসে ভাত খাইয়ে দিয়ে যাও। বাইরের লোকের সামনে বসে বসে আমি তোমার হাতে ভাত খাবো, এটা খুবই দৃষ্টিকটু দেখায়।